আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু আলোচনা করব। তো স্যার, আমার কথা হলো ব্রেস্ট ক্যান্সার কি? দেখো, ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে যে কোনো ক্যান্সার মানে হচ্ছে যে নর্মাল আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়া। সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। সেগুলোকে আমরা ক্যান্সার সেল বলি। ব্রেস্ট ক্যান্সার মানে পরিষ্কার বুঝে নিতে হবে যে ব্রেস্টের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলোর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেখানে যে নর্মাল সেলগুলো থাকা উচিত, তাদের যে কাজ করা উচিত, যে ফাংশন করা উচিত, সেগুলো সে করছে না, বরং উল্টো কিছু করছে, যেগুলো শরীরের পক্ষে সুটেবল না, শরীরের পক্ষে ক্ষতিকর। তো সেগুলোই ক্যান্সার, এবং সেটা যেখানে থাকবে, যখন ব্রেস্টে দেখতে পাচ্ছি তখন সেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার বলছি। এই ব্রেস্ট ক্যান্সারটা কেন হয়? ইয়েস, এটা একটা বড় প্রশ্ন যে ব্রেস্ট ক্যান্সার কেন হয়। ব্রেস্ট ক্যান্সার নিয়ে এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে বা বিভিন্ন সায়েন্টিস্টরা যত রিসার্চ করেছে, তার মধ্যে কেউ বলেছে এনভায়রনমেন্টাল, কেউ বলেছে জেনেটিক, তো বিভিন্ন রকম এসছে, কারণ উঠে এসছে। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে, আমরা আরো নতুন কিছু বা আরো ডিফারেন্ট কিছু কারণ খুঁজে পাচ্ছি। প্রচুর ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আছে, তাদের আমরা র্যান্ডম কোশ্চেন করতাম, বিশেষ করে আমরা লাইফস্টাইলটাকে বেশি, তো তাদের মধ্যে আমরা কয়েকটা কমন জিনিস পেয়েছি। কমন জিনিস মানে হচ্ছে যে দেখতে পেয়েছি যে তারা জল খুব কম খেয়েছে, জল খুব কম খেতে একটা অভ্যাস ছিল, হাই প্রোটিন জাতীয় খাবার বেশি খেয়েছে, সুগার বা চিনি জাতীয় খাবার বেশি খেয়েছে। এগুলো কমন পেয়েছি আমরা। আমরা সবাইকেই র্যান্ডম কোশ্চেন করি, শুধু ব্রেস্ট ক্যান্সার না, ব্রেস্ট ক্যান্সার হোক, কোলন ক্যান্সার হোক, লাংস ক্যান্সার হোক, যাই হোক না কেন, আমরা এগুলো তাদেরকে র্যান্ডম কোশ্চেন করি, তাদের লাইফস্টাইলটা কেমন ছিল, তাদের কী কী খেতে ভালো লাগতো বা কী কী খেতে ভালো লাগতো না, এগুলো নিয়ে ইয়ে করে যায়। তো এটাকে একটা গুরুত্বপূর্ণ স্টাডি বলতে পারি আমরা, এবং যেটাকে স্টপ করে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। ফলে আমাদের কাছে মনে হচ্ছে এই তিনটে জিনিস, আরও বিভিন্ন জিনিস আছে, তবে এই তিনটে জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ব্রেস্ট ক্যান্সারটা ডেভেলপ করার ক্ষেত্রে। কোন বয়সের মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? দেখো, আমাদের কাছে এখনো পর্যন্ত যত ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট এসছে, সেখানে আমাদের 17 বছর থেকে শুরু করে 64-65 পর্যন্ত এসছে। তো আমরা সবচেয়ে বেশি পেয়েছি যাদেরকে, তাদের বয়স ওই 16-17 থেকে 30-এর মধ্যেই পেয়েছি। 30-এর ওপরে, 30 থেকে 50-এর মধ্যে কম পেয়েছি, এবং 50-এর ওপরে খুবই কম পেয়েছি। 50-এর ওপরে এখন আমাদের কাছে ব্রেস্ট ক্যান্সার 4 জন পেশেন্ট আছে। তো ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণগুলো কি কি? ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে যে প্রথমে ব্রেস্টের বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। কি বোঝা যাবে না, ভেতরে একটু ব্রেস্টের ভেতরে একটু টিস টিস করে ব্যথা করছে, বা একটু ভেতরে কেমন পিঁপড়ে কামড়াচ্ছে, এরকম একটা ভাব মনে হচ্ছে। কিন্তু ব্রেস্টে সে নিজে যখন চেক করছে, ফিজিক্যালি চেক করছে, তো ব্রেস্টের মধ্যে কোনো আনইভেন বা ভেতরে কোনো শক্ত গুটলি বা লাম্পস প্রথমে কিছুই খুঁজে পাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি যে একটু ব্যথা 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 ভাব অনুভব করছে। এটা হচ্ছে আমার মনে হয় একেবারে প্রাথমিক কারণ, প্রাথমিক লক্ষণ আর কি। তারপরে সেটা আস্তে আস্তে ডেভেলপ করে ভেতরে আস্তে আস্তে একটা গুটলির মতো তৈরি হয়েছে, যেগুলো আমরা ফাইব্রয়েড নেওয়া বলছি, সেটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। তো একেবারে প্রাথমিক লক্ষণ যদি চলে যায়, তাহলে বলবো আমরা যে হালকা একটু ব্যথা হওয়া বা একটু ভেতরে পিঁপড়ের মতো কামড়ানো, এই জিনিসগুলো একেবারে প্রাথমিক লক্ষণ। এই ব্রেস্ট ক্যান্সারকে কি ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার আছে? ব্রেস্ট ক্যান্সারকে ভয় পাওয়ার মতো ব্যাপার আছে। কেন আছে না, এখন এই মুহূর্তে গোটা পৃথিবীতে, শুধু ভারতবর্ষ বা পশ্চিমবাংলা বলে না, গোটা পৃথিবীতে যত বেশি ক্যান্সার আক্রান্ত মানুষ আছে, ছেলে মেয়ে মিলিয়ে, উভয়ের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটার স্প্রেড সবচেয়ে বেশি হয়েছে। এটা স্ট্যাটাস হচ্ছে যে টোটাল যত রকমের ক্যান্সার হয়, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারটাই শুধুমাত্র 14%-এর ওপরে। অর্থাৎ ছেলে এবং মিলিয়ে যত ক্যান্সার আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো ভয় পাওয়ার তো কারণ আছে, এবং ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব। 1, 2 হচ্ছে লজ্জার খাতিরে হয়তো কিছু বলতে চায় না, যেহেতু ব্রেস্ট একটা মেয়েদের একটা পার্সোনাল অর্গান, ফলে বিশেষ কাউকে জানাতে একটু লজ্জা বোধ করে। এটা একটা বড় কারণ। যেহেতু কম বয়সের মেয়েদের মধ্যে এটা বেশি হচ্ছে, ফলে কম বয়সের মেয়েদের মধ্যে লজ্জাটা একটু বেশি থাকে, ফলে সে কাউকে জানাতে পারে না। এবং এটা আস্তে আস্তে যখন একটা পর্যায়ে যায়, যখন যে ব্যথাটা সহ্য করতে পারছে না,
তখন বাড়ির লোককে জানায়, হয়তো মাকে জানালো বা সবচেয়ে কাছের যে মানুষ আছে তাকে জানালো, কিন্তু তা করতে করতে দেখা যায় সেটা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু যখন ধরা পড়ছে তখন ফার্স্ট স্টেজে তো ধরা পড়ছেই না বেশিরভাগ ক্ষেত্রে, সেকেন্ড স্টেজেও খুব কম ধরা পড়ছে, থার্ড এবং ফোর্থ স্টেজে বেশি ধরা পড়ছে। সেভ মেধা ফাউন্ডেশনে ব্রেস্ট ক্যান্সারের কিভাবে চিকিৎসা হয় সেই ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারে আমরা কিভাবে চিকিৎসা করি, আমাদের পুরো চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ন্যাচারালি। কারণ আমরা মনে করি যে নেচার ইজ অলমাইটি, প্রকৃতির কাছেই সমস্ত ক্ষমতা আছে। মানুষ হয়তো সেই ক্ষমতা সামান্য একটু হয়তো ব্যবহার করা শিখেছে, তবে এখনো সমস্ত ক্ষমতাই প্রকৃতির হাতে আছে। ফলে আমরা নেচারটাকে বেশি গুরুত্ব দিই। আমরা কি করি, আমরা প্রথমেই যে সমস্ত কারণগুলোর জন্য ব্রেস্ট ক্যান্সারটা তৈরি হয়েছে, ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করেছে, সেগুলোকে আগে স্টপ করি। এক। দুই হচ্ছে যে টক্সিনগুলো ঢুকেছিল বা খারাপ জিনিসগুলো ঢুকেছিল যার জন্য সেটা ক্যান্সারের রূপ নিয়েছে, সেটাকে আগে এলিমিনেট করি। এলিমিনেট করা মিনস সেগুলো যেন আর শরীরে বেশি না ঢোকে, এক। দুই হচ্ছে শরীরে যে সেই টক্সিনগুলো আছে বা বিষগুলো আছে সেগুলো শরীর থেকে বার করি। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সেই ক্যান্সারটা যদি বড় আকার ধারণ করে থাকে তাহলে আমরা কি করি, আমরা সেই পেশেন্টটাকে আগে ক্যান্সারের সাথে লড়াই করার মতো ফিজিক্যালি স্ট্রং করে তোলার চেষ্টা করি। ফিজিক্যালি স্ট্রং মিনস না তার ব্লাডকে, রক্তকে স্ট্রং করে তোলা, ফিজিক্যালি স্ট্রং করে তোলা, যাতে সেই পরবর্তী ধাপে যখন আমরা ক্যান্সারটাকে মারা শুরু করব, সেই যে লড়াইটা চলবে, সেই যে যুদ্ধটা চলবে, 3 মাস হোক বা 4 মাস হোক, সেই যুদ্ধটা সে যেন ভালোভাবে জয় করতে পারে। তো সেরকমভাবে আমরা তাকে ফিজিক্যালি স্ট্রং করে তুলি, শক্তিশালী করে তুলি। এবং এই পুরোটাই হয় ন্যাচারালি। ন্যাচারালি মিনস ন্যাচারাল ফুড অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের ট্রিটমেন্টের বেস। আমরা মনে করি যে আমরা যে খাবার দাবার খাচ্ছি তার মধ্যে আমাদের শরীরকে ঠিক করার সমস্ত মেকানিজম লুকিয়ে আছে। আমরা জানি আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অর্গানে, প্রত্যেকটা অংশে অটো রিকভারি সিস্টেম আছে। তো সেই অটো রিকভার করব তার আগে যে ক্যান্সারটা হয়েছে সেই ক্যান্সারটাকে আগে ধুয়ে মুছে বিদায় করতে হবে। ধুয়ে মুছে বিদায় করার পরে সেই যে গ্যাপ তৈরি হলো, সেই যে ফাঁকা শূন্যস্থান তৈরি হলো, সেই জায়গাটা আমরা আবার অটো রিকভার সিস্টেমটাকে বুস্ট করে সেটাকে আবার ফিল আপ করি। স্যার, ব্রেস্ট ক্যান্সার কি শুধুমাত্র মেয়েদেরই হয় না ছেলেদেরও হয়? ব্রেস্ট ক্যান্সার এখনো পর্যন্ত আমাদের কাছে প্রায় 100-র কাছাকাছি, প্রায় 100 হতে চলেছে, কিন্তু এর মধ্যে ছেলে মাত্র 1জন আছে। ফলে ছেলেদের যে হয় না তা না, ছেলেদের হয়, বাট সংখ্যাটা খুবই কম। মেয়েদের বেশি হয়, তার কারণ হচ্ছে ছেলেদের ব্রেস্টের স্ট্রাকচার এবং মেয়েদের ব্রেস্টের স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স আছে। মেয়েদের ব্রেস্টের টিস্যু অনেক বেশি ছেলেদের তুলনায়, ফলে স্পেসটা অনেক বড় হওয়ার ফলে কি হয়, সেই ক্যান্সার গ্রো করার সুযোগটা অনেক বেশি পায়। ছেলেদের ব্রেস্টের টিস্যু সংখ্যা খুবই কম থাকে, ফলে সেই সুযোগটা অতটা পাওয়া যায় না। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে বেশি দেখতে পাচ্ছি এবং ছেলেদের ক্ষেত্রে কম দেখতে পাচ্ছি। স্যার, আপনি যে চিকিৎসাটা করছেন এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? আচ্ছা, আমাদের যে ক্যান্সারের ট্রিটমেন্ট করছি তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এ নিয়ে অনেকেই প্রশ্ন আছে, অনেকের সন্দেহ আছে। তো একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের চিকিৎসার বেসটা যেহেতু ফুড অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট এবং সেটা পুরোপুরি ন্যাচারাল, ফলে এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া শূন্য বলেই আমরা মনে করি। যেমন ফুড অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট, সাপোজ আমি একটা কলা খেলাম, কিছুই হলো না। আমি যদি একসাথে 10টা বা 20টা কলা খেয়ে নিই তাহলে কি হবে, শরীর সেই কলা থেকে যতটা ফুড অ্যান্ড নিউট্রিশন নেওয়ার দরকার শরীর ততটা নিয়ে নেবে, বাকি যতটা নেওয়ার প্রয়োজন নেই সেটা শরীর থেকে বের করে দেবে। ফলে কি হতে পারে, আমি 20টা কলা খেলে হয়তো আমার একটু পায়খানাটা বেশি হতে পারে, বা 20টা আম খেলে পরে পায়খানাটা বেশি হতে পারে। কেন বেশি হলো না, শরীরে যেটুকু প্রয়োজন ছিল শরীর সেটুকু গ্রহণ করলো, যেটুকু দরকার নেই সেটুকু শরীর বের করে দিল। এই ফুড সাপ্লিমেন্টের মধ্যে কি আছে, ফুড সাপ্লিমেন্টের মধ্যে এই জিনিসগুলোই আছে যেগুলো সেই কলাটাতে ছিল বা আমে ছিল বা বিভিন্ন ফলমূল শাকসবজি বা খাবার দাবারের যেসব ফুডসগুলো আছে, নিউট্রিশনগুলো আছে, সাপ্লিমেন্টগুলো আছে, সেগুলো এক্সট্রাক্ট করে দেওয়া হচ্ছে তাকে, ফলে সে অ্যামাউন্টটা বেশি থাকছে। টিউমার কি ব্রেস্ট ক্যান্সারের কারণ হতে পারে? ব্রেস্ট ক্যান্সার এখনো পর্যন্ত যত ডিটেক্ট হয়েছে প্রত্যেকটা 100-তে 100 ভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে প্রথমে একটা টিউমার ডেভেলপ হয়েছে। প্রথমে টিউমার ডেভেলপ হয়ে তারপরে তার মধ্যে টক্সিসিটি বা ক্যান্সার সেল জায়গা করে নিয়েছে, সেখানে দানা বেঁধেছে এবং আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিয়েছে।
আমাদের ক্ষেত্রে যেগুলো একেবারে খুব কম বা খুব ছোট টিউমার নিয়ে এসেছিল, তাদের ক্ষেত্রেও আমরা চেক করে আমরা আমাদের ট্রিটমেন্টের পরে দেখতে পেয়েছি যে সেখান থেকেও সেই ক্যান্সার সেলগুলো ডেড সেল হয়ে বেরোচ্ছে, সে মৃত ক্যান্সার কোষগুলো বেরিয়ে আসে, যদিও তার টিউমারটা খুবই ছোট ছিল। এটা যেমন একজনের ক্ষেত্রে হয়েছে, তেমনি আবার আরেকজনের ক্ষেত্রে হয়েছে যে আজকে সকালবেলা এসেছিল, তার বয়স হচ্ছে 64 বছর, তার ব্রেস্টের আকার বিশাল বড় হয়ে গেছিল, ব্রেস্টের মধ্যে টিউমারটা বিশাল বড় হয়ে গেছিল, মানে একটা ব্রেস্টে যা সাইজ আছে তার অপরটা হচ্ছে তার প্রায় 4 গুণেরও বেশি হবে, এতটাই বড় হয়ে গেছিলো এবং পুরোটাই শক্ত টিউমারে পরিণত হয়ে গেছিল। তো টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার প্রায় সমার্থক বা সেম সেম বলতে পারি। কোনো গর্ভবতী মহিলার যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে কি ও নিজের সন্তানকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে? না, এইটা ঠিক না, কারণ তার ব্রেস্টের মধ্যে টক্সিক সেল আছে, ক্যান্সার সেল আছে, ক্যান্সার এফেক্টেড সেল আছে, ফলে সেখানে যে ব্রেস্টটা তৈরি হবে, সেখানে যে মিল্কটা তৈরি হবে, সেই মিল্কটা কি বলবো, এফেক্টেড মিল্ক, সে মিল্কের মধ্যেও টক্সিন থাকবে, ফলে সেই ব্রেস্টটা ফিট না করানোই ভালো। যদি তার অপোজিট ব্রেস্টে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ব্রেস্ট ফিডিং করানো যেতে পারে, তবুও সাবধানে। দৈনন্দিন জীবন ঠিক রাখাটা কতটা জরুরি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে দূরে থাকার জন্য? দেখো, ব্রেস্ট ক্যান্সার আমরা যেগুলো আমাদের স্টাডিতে পেয়েছি, আমাদের যারা পেশেন্ট আছে তাদেরকে আলোচনা করে, তাদের সাথে গল্প করে যেটুকু পেয়েছি, তাদের মধ্যে যে কমন জিনিসগুলো পেয়েছি, এই কমন জিনিসগুলো থেকে একটু দূরে আসতে হবে। 1, 2 হচ্ছে যে আগেও বলেছি এখনো বলছি যে ক্যান্সারের মূল কারণটাই হলো টক্সিসিটি। আজ থেকে 10 বছর আগে ক্যান্সার স্প্রেড করছিল মাত্র 6% হারে, আজকের দিনে দাঁড়িয়ে সেটা 14% হারে স্প্রেড করছে। আজ থেকে 10 বছর পরে এটা 25% পার হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যেসব মানুষকে সামনে চলতে ফিরতে দেখছি, ঘোরাফেরা করছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের একটা বড় অংশ আগামী 30, 40 বা 50 বছরের মধ্যে একটা বড় অংশ, বড় পার্সেন্টেজ তারা ক্যান্সারে মারা যাবে। ক্যান্সার বেড়ে চলেছে, তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের পরিবেশকে আরও বেশি বিষাক্ত করে তুলছি। এনভায়রনমেন্টে, খাবারে, জলে সব কিছুতে টক্সিনের পরিমাণটা বাড়ছে, বেড়ে চলেছে, ফলে সেখান থেকে সাবধান হতে হবে। শুধু যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে না, সকল বিষয়ে। তবু স্পেসিফিক যদি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় তাহলে কি বলবো, তাহলে বলবো যে এই 3টে জিনিস থেকে একটু অ্যালার্ট থাকতে। 1 হচ্ছে সাফিসিয়েন্ট জল খেতে হবে, আমাদের শরীরে টক্সিন যদি ঢোকেও সে টক্সিন যেন দাঁড়িয়ে না থাকে, টক্সিন যেন ধুয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত হাই প্রোটিন বা মিডিয়াম প্রোটিনকে একটু কন্ট্রোলে আনতে হবে, বরং লো প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। এবং 3 নম্বর হচ্ছে চিনিটা যত কম পারা যায় অ্যাভয়েড করতে পারলে তো সবচেয়ে ভালো, বা যত কম খেতে পারা যায় ততই ভালো, কারণ আমরা যতগুলো পেশেন্ট এসছে এই 3টে জিনিস তাদের মধ্যে কমন পেয়েছি। ব্রেস্ট ক্যান্সার কি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে? দেখো, এই মেডিকেল সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে যে মেটাস্টেটিক বলে একটা কথা আছে। মেটাস্টেটিক কি বলছে না, ব্রেস্ট ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায় ক্যান্সার সেলগুলো। বাট আমাদের যে মতামত, আমাদের মতামতটা থেকে একটু আলাদা। কোত্থেকে? মেডিকেল সায়েন্সকে একটু আলাদা। আমরা কি দেখতে পেয়েছি, আমাদের কি মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে ক্যান্সারের যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে টক্সিসিটি বা বিষ। সেই সব বিষ কাকে বলছি না, সেই সব মলিকিউলস যেগুলো আমাদের শরীরের পক্ষে উপযোগী না। আমাদের শরীরের পক্ষে উপযোগী না মানে আমাদের শরীরের পক্ষে উপযোগী হচ্ছে 77টা মিনারেল আর 13টা ভিটামিনস। এগুলো হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমাদের শরীর তৈরি। এর বাইরে যতগুলো মিনারেলস আছে বা যা কিছু এলিমেন্টস আছে, ম্যাক্রো এলিমেন্ট হোক, মাইক্রো এলিমেন্ট হোক, যাই হোক না কেন, এইগুলো আমাদের শরীরের পক্ষে সুটেবল না, এগুলোকেই আমরা টক্সিন বলি। তো এই টক্সিন যখন আমাদের শরীরে ঢুকছে, আমাদের শরীরে কোত্থেকে ঢুকলো? খাবার দিয়ে ঢুকলো, এনভায়রনমেন্ট দিয়ে ঢুকলো, জল দিয়ে ঢুকলো, এবং সেটা রক্তের মাধ্যমে গোটা শরীরে প্রবাহিত হচ্ছে। ফলে সেই টক্সিন যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গার সেল ডিভিশনের সময় ডিএনএ তৈরি করার ক্ষেত্রে পার্টিসিপেট করতেই পারে। তো হয়তো কোথাও বেশি পরিমাণে জমা হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্টটা সেখানে সুটেবল এনভায়রনমেন্ট পাচ্ছে, ফলে সেখানে বেশি জমা হচ্ছে। আবার অন্যান্য জায়গায় হয়তো এনভায়রনমেন্ট সাফিসিয়েন্ট, মানে ঠিকঠাক অনুকূল পরিবেশ পাচ্ছে না, ফলে সেখানে জমা হতে পারছে না। তো শরীর দুর্বল হতে হতে যদি অন্যান্য অর্গান বা অন্যান্য পার্ট যদি দুর্বল হয়ে যায়, ফলে সেখানে আস্তে আস্তে জমা হতে পারে সেই টক্সিনগুলো, তো ফলে ছড়াতেই পারে। ব্রেস্ট ক্যান্সার ঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে এটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। কিন্তু যখন মানুষ আমাদের এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি
সেক্ষেত্রে তারা অনেকটাই খারাপ অবস্থায় আসছে। তো এক্ষেত্রে কী ধরনের মানসিকতা সেই সব পেশেন্টদের মধ্যে কাজ করে সেটা যদি আপনি একটুখানি বলেন। দেখো, আজকে আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল, তার বয়স 64 বছর, যেটা আমি আগেই বললাম যে ব্রেস্টটা তার বিশাল বড় হয়ে গেছে এবং ব্রেস্টের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। তো অপারেশন তারা যায়নি, কারণ অপারেশনে গেছিল, বাট তাদের ডাক্তারদের মতামত তাদের খুব একটা সুটেবল মনে হয়নি, কারণ তারা কোনো দায়িত্ব নিতে পারেনি। বলেছে যে অপারেশন হয়তো করে দিতে পারবো, কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না যে পেশেন্ট সার্ভাইভ করবে কি এক্সপায়ার করবে। তখন তারা আমাদের কাছে এসছে এবং বেশিরভাগ পেশেন্টগুলো আমাদের এইভাবেই আসে যখন সব গল্প শেষ হয়ে যায়। যাই হোক, তো সেই পেশেন্টটা যে আমাদের কাছে এসেছিলো বিরাট বড়, তার ব্রেস্টের সাইজ হয়ে গেছিলো। আজকে 2.5 মাস হলো। 2.5 মাসে তার ভেতরে যে টক্সিন সেলগুলো ছিল সেগুলো আমরা প্রায় 50% মতো 50 বা 60% মতো সেই টক্সিন সেলগুলোকে মেরে সাইড দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে পুঁজের মতো হয়ে বেরিয়ে আসছে এবং প্রত্যেক দিন একটা ভালো পরিমাণে বেরিয়ে আসছে। সেই মৃত ক্যান্সার কোষগুলো বা পুঁজের মতো যেটা আছে সেগুলো গল গল করে বেরিয়ে আসছে, কন্টিনিউয়াস দিন রাত সবসময় বেরিয়ে আসছে। এবং তার যে ব্রেস্টটা অনেক বড় হয়ে গেছিলো সেটা এখন আগেকার ছবির সাথে আমরা যখন মিলিয়ে দেখলাম, তো সেই ব্রেস্টের সাইজ মোটামুটি যখন প্রথম এসেছিলো তখন হচ্ছে প্রায় অর্ধেকে চলে এসছে, সাইজটা অর্ধেক হয়ে গেছে। এবং এটা একেবারে নর্মালে ফিরে আসতে সাইজটা আরও 2-2.5 মাস লাগবে বা 3 মাস আরও লাগবে। এবং যেহেতু তার ভেতরের অনেক কিছু যে খারাপ সেল ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে বেরিয়ে গেল, ফলে এবার ব্রেস্টের সাইজটা অপোজিট যে ব্রেস্ট আছে তার চেয়ে আরও অনেক ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে হয়ে আসবে। এবার তারপরে সেখানে আবার সেল নতুন করে গ্রোথ করতে হবে। এবার বিষয় হলো একজন 64 বছরের মহিলার ক্ষেত্রে সেই ব্রেস্টের সেলগুলো রিগ্রোথ করা কতটা সম্ভব, এটা একটা বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে ক্যান্সার সেলটাকে টোটালি 100 to 100% আমাকে রিমুভ করে দিতে হবে। তো 100%-এর মধ্যে এখন প্রায় আমরা 50 থেকে 60% রিমুভ অলরেডি করে দিয়েছি, আর 40% মতো আছে এবং সেটা বাইরে থেকে দেখেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিমুভ হয়ে গেছে, ব্রেস্ট অনেক হালকা হয়েছে। উনি নিজেই বলছিলেন যে স্যার আগে ব্রেস্টটা যত বিশাল ভারী মনে হতো সেই ভারীটার কিছুই মনে হয় না, এখন হালকা লাগে ব্রেস্টটা। ঠিক আছে, কারণ ভেতরে সব ইয়েগুলো চলে গেছে। এইবার হচ্ছে যে ভেতরের সব সেলগুলো যখন পরিষ্কার হয়ে গেল, আবার নতুন সেল একটা 64 বছরের মহিলার ক্ষেত্রে নতুন সেল আবার তো গ্রো করা কতটা পসিবল। তো আমি বলবো যে এই চিকিৎসার মাধ্যমে মোর দ্যান 95% আমরা আশাবাদী যে আবার সমস্ত সেলগুলো রিগ্রো করা সম্ভব। হ্যাঁ, তবে যেহেতু বয়সটা বেশি, ফলে সেল গ্রোথের পার্সেন্টেজ, একটা অল্প বয়স্ক ছেলে মেয়েদের যেমন সেল গ্রোথের পার্সেন্টেজ খুব হাই থাকে, যত বয়স হয় বয়সের সাথে সাথে নতুন সেল গ্রো করার সেই রেশিওটা অনেক কমে আসে। তবে এটা পুরোপুরি আবার রিগ্রো করে পুরোপুরি ফিরিয়ে দেওয়া সম্ভব। তো আমরা মোটামুটি 1 বছর সময় নিয়েছি, তো আশা করছি 1 বছরে হবে না, যদিও মোটামুটি 1.5 থেকে 2 বছর মতো সময় লাগতে পারে। আর যেহেতু এই রকম বয়সের মহিলা আমাদের প্রথম যে অ্যাবাভ 60 বেশি বয়সের মহিলা, ফলে এটাও আমাদের একটা স্টাডির বিষয় যে আমরা কতদিনে সেই মহিলাটাকে আবার 100% ঠিক করে দিতে পারছি। ফলে এটা দেখা যাক কতদিন সময় লাগছে। স্যার, ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক মিথ আছে। অনেকে বলে যে রাত্রে ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সার হয়, এটা কি সত্যি না মিথ্যে? দেখো, এটার সাথে আমি একমত হতে পারলাম না, কারণ রাত্রে ব্রা পরার সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনো লিঙ্ক পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কখনোই মনে হয়নি যে ব্রায়ের সাথে ক্যান্সারের কোনো রকম কোনো সম্পর্ক আছে। ইমিউনোথেরাপি দিয়ে কি 100% কিওর করা সম্ভব? আমরা ইমিউনোথেরাপি দিয়ে 100% এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমাদের মনে হয়েছে যে এটা 100% করা সম্ভব। কারণ আমরা কখন 100% বলতে পারবো? আমাদের এখন একটা 64 বছরের মহিলা আছে, তাকে আমরা 100% ঠিক করব। তারপরে আরও এজ লেভেলটা বাড়বে, 70-80 বছরে যাব, সেক্ষেত্রে ট্রায়াল করব। সেক্ষেত্রে যদি আমরা সাকসেস পেয়ে যাই, তো তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, ন্যাচারাল ইমিউনোথেরাপির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারকে 100% কিওর করা সম্ভব। স্যার, আমরা আজকে আপনার কাছে ব্রেস্ট ক্যান্সারের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।